লাখো মুসল্লি অংশ নিলেন বিশ্ব ইজতেমায় জুমার নামাজে। রাজধানী সহ আশপাশের জেলা থেকে তোরাক তীরে যান মুসল্লিরা। ময়দান ছাড়িয়ে পাশের সড়ক, ফুটপাত ও অলিগলিতে নামাজ আদায় করেন অনেকে। ইমামতি করেন বাংলাদেশি মাওলানা জোবায়ের হোসেন। ইজতেমায় ঈমান আমল শুদ্ধ করা এবং মানুষকে ইসলামের পথে আহ্বানের তালিম দেওয়া হচ্ছে। রোববার আখিরি মোনাজাতে শেষ হবে প্রথম ধাপ। ইজতেমায় এ পর্যন্ত একজন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। সুরায়ে নেজাম ও সাদ কান্ধলভির অনুসারীদের মধ্যে বিবাদ ঘিরে এবারের বিশ্ব ইজতেমা নিয়ে তৈরি হয় শঙ্কা। তবে সব শঙ্কা দূরে ঠেলে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে টঙ্গীর তোরাক তীরের বিশ্ব ইজতেমার ৫৮তম আয়োজন। শুক্রবার ফজর নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। মুসল্লিরা ঈমান আমলের এই বয়ান শোনেন। সারা উম্মতে মুহাম্মদের মধ্যে যাতে কিভাবে একমত হয় এবং সকলের দেশের মধ্যে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এজন্য সকলে এক হওয়া, হিংসা বিদ্বেষ না থাকে, আমরা সবাই মিলে মিশে চলতে পারি। আমি চাই ঈমানের সাথে যে মত করুক, এটাই আমার বড় আশা। মুসল্লিরা বলেন, বিশ্ব ইজতেমা ঘিরে যে সংকট তৈরি হয়েছিল তা কেটে যাওয়ায় খুশি তারা। ইসলামের প্রচার ও প্রসারে তাবলিগ জামাতের অভ্যন্তরীণ সংকটও কেটে যাবে আশা তাদের। আমি আশাবাদী, সামনের দিকে আমাদের কোনো সমস্যা হবে না, কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না। 2 পর্ব করাতে এবারের ইজতেমা খুব স্বস্তিরভাবে হচ্ছে, খুব সুন্দরভাবে হচ্ছে, সুস্থ মাফিক ইজতেমা হচ্ছে। এতে মানুষ আল্লাহ রহমতে খুব খুশি। 3 পর্বের এই আয়োজনে প্রথম ধাপের প্রথম দিনই জুমাবার। লাখো মুসল্লি একসাথে আদায় করেন জুমার নামাজ। মূল মাঠ পেরিয়ে আশপাশের সড়কেও অবস্থান নেন তারা। নিজের জন্য চাইছি, নিজের দোয়া মাগফিরাত কামনা করার জন্য, আর দেশের জন্য শান্তি যেতে হয়, দেশের রহমত বরকত আসে, আমরা ঈমান আমল শিখতে পারি, আল্লাহকে রাজি করতে পারি, এই উদ্দেশ্যে আমরা আসছি। তার আগে জুমার নামাজে অংশ নিতে বাস, ট্রাক ও পিকআপ ভ্যানে করে ময়দানে আসেন মুসল্লিরা। তারা বলেন, দেশের চলমান সংকট কেটে যাক। একই সাথে বিশ্বজুড়ে মুসলিমদের উপর আগ্রাসন বন্ধে আল্লাহর কাছে দোয়া করেন তারা। গোটা পৃথিবীর উম্মার জন্য আমরা শান্তি কামনা করে নামাজ পড়লাম, আদায় করলাম, এবং যেন সবাই শান্তিমতো বসবাস করতে পারে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি এই লক্ষ লক্ষ মানুষের মাঝে একজন অংশীদার হতে পেরে। তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বীদের দেয়া তালিম নিয়ে সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অনুসারীরা। সব শঙ্কা কাটিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে শুরু হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, যা আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ও তৃতীয় পর্ব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা সকলের। শামীম রেজা, যমুনা নিউজ, বিশ্ব ইজতেমা ময়দান, টঙ্গী। দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দানে রয়েছেন সহকর্মী পলাশ প্রধান। সরাসরি যাব তার কাছে। পলাশ, ইজতেমা ময়দানে এখন কি আনুষ্ঠানিকতা চলছে সেটি একটু জানাবেন। সব মিলিয়ে সার্বিক আয়োজন নিয়ে মুসল্লিদের বক্তব্য কি? শাওন, ইজতেমার ময়দানের এখন কার্যক্রম সম্পর্কে যদি বলি সেক্ষেত্রে বলবো যে এখন ইজতেমার ময়দান মূলত মাগরিব নামাজ হচ্ছে। মাগরিব নামাজের পরপরই আসলে এই যে সারাদিন কি আহ্বানগুলো হয়েছিল সেটি নিয়ে আসলে তর্জমা করা হবে। কে কিভাবে আসলে আমলগুলো করছিল, কিভাবে লিপিবদ্ধ করে আসলে তারা শিক্ষাগুলো অর্জন করছে, সেই বিষয়গুলি নিয়ে চলবে 1 ঘন্টা, অর্থাৎ 7টার পর থেকে আবার টানা একটানা আহ্বান চলবে রাত 10টা পর্যন্ত। এই বিষয় নিয়ে কিন্তু আসলে মূলত যারা ইজতেমাওয়ালাদের কাজ সেটি মূলত করছে, এবং যারা এখানে অংশগ্রহণ করছে স্বাচ্ছন্দ্যে তারা বিভিন্ন খিত্তায় বসে আমল করছে। তারা যেমন খুশি, এবং আজকে জুম্মা নামাজে যারা অংশগ্রহণ করতে পারছে তারাও ঠিক একইভাবে কিন্তু খুশি হয়েছে। আরেকটু তথ্য দিয়ে রাখি শাওন, সেটি হচ্ছে যে এই পর্যন্ত বহির্বিশ্বের 72টি দেশের কিন্তু 2150 জন বিদেশি মেহমান আসছে, আরও আসছে, সেটি বিভিন্ন ফ্লাইটে তারা কিন্তু এসেছে। তবে দেশের মধ্যে 42টি জেলার মানুষ কিন্তু এই পর্বে অংশগ্রহণ করছে, ঢাকা সহ। সেটি আসলে বিভিন্ন খিত্তা তারা বসে তারা আহ্বান শুনছে। যদিও আগামীকাল ঠিক আবার ফজরের পর থেকে টানা রাত 10টা পর্যন্ত আহ্বান চলবে। এইভাবে আসলে প্রত্যেকটা ঘন্টায় মূলত এই পুরো 160 একর যে
ইজতেমা যে বরাদ্দকৃত যে তুরাগের পার রয়েছে সেটিতেই মূলত তারা আহ্বান শুনছে। আমরা একাধিক মুসল্লির সাথে কথা বলছিলাম, তারা ঠিক একইভাবে কথা বলছিল যে যদিও তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে তারা প্রত্যেক বছর ঠিক একই সময়ে একই অবস্থা তারা বিভিন্ন খিত্তায় বসে তারা একইভাবে আমল করে, এই আমল করার জন্যই মূলত ঠিক একটি বছর অপেক্ষা করে আজকের এই দিনের জন্য তারা ইজতেমা এসে তারা শুকরিয়া আদায় করছে। তারা বলছিল যদিও এবছর তেমন কোনো সমস্যা নেই, স্বাচ্ছন্দ্যে তারা ভিতরে প্রবেশ করেছে এবং ত্রুটি বিচ্যুতি যে সমস্যাগুলি ছিল বিভিন্ন অঞ্চল থেকে আগত পরিবহনের সেটি তো রয়েছে, সেটিকে মাথায় রেখেই মূলত তারা যারা তারা বলছিল যে আয়োজক কমিটি যারা রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে এবং আয়োজক কমিটিরা বলছে যদিও এবার জুমার অনুসারে যারা রয়েছে তারা দুপর্ব অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ লোক সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এটি শেষ হবে 2 তারিখে, 3 তারিখে আবার দ্বিতীয় পর্বের জন্য প্রস্তুতি নিচ্ছে আয়োজক কমিটিরা। পলাশ, অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে গত 15 বছরে খাল খননের নামে অনিয়ম, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার হয়েছে, এমনটা বললেন শিল্প উপদেষ্টা। বিপুল অর্থ ব্যয়ের পরও বেহাল 2টি খাল পরিদর্শন করে এই মন্তব্য করেন তিনি। জানান, জলাবদ্ধতা নিরসনের মেগা প্রকল্পেও কার্যত কোনো কাজ হয়নি। চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ খালের দশা এমন বেহাল, দখল দূষণ আর ভরাট হওয়ায় অনেক খালের অস্তিত্ব বিলুপ্তির পথে। জমেছে গৃহস্থালী ও কারখানার বর্জ্যসহ নানা ধরনের প্লাস্টিক, পলিথিনের স্তূপ। সকালে সুন্নিয়া খাল ও বারৈপাড়া খাল পরিদর্শন করেন শিল্প উপদেষ্টা। 2টি খালই জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতাভুক্ত, তারপরও কোনো অগ্রগতি না দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, খাল খননের নামে অনিয়ম, দুর্নীতি, লুটপাট হয়েছে। এতদিন কোনো কাজ হয়েছে বলে আমি মনে করি না। এই নদী, নালা, খাল, শহরের ভিতরের যে জলাবদ্ধতা, এগুলির দিকে কোনো খোঁজ করা হয়নি। আমাদের দেশ তো ব্যাপক লুটপাটের শিকার হয়েছিল। আসলে প্ল্যানই ছিল অন্য কিছু, সমন্বয়হীনতা ছাড়াও টাকা পাচার হয়েছে প্রচুর, মাটি, ময়লা, সমস্ত কিছু। এটা সরাতে যে কাজটা, যে উদ্যোগটা, সেই উদ্যোগটা শুরু হয়েছে। খাল খনন, সংস্কার, এমনকি জমি অধিগ্রহণের সময়ও দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অর্থ আত্মসাৎ হয়েছে বলে জানান সিটি মেয়র। যে এই যে একটা দুর্নীতি এবং সব দিক দিয়ে যে স্বজনপ্রীতি এবং টাকা পাচার করার যে একটা কায়দা এবং টাকা মারার যে একটা পায়তারা, তো এই যে একটা চিন্তা ভাবনা, এগুলি থেকে কিন্তু আজকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সমন্বিত প্রয়াসের মাধ্যমে খাল খনন তো আছে, সিডিএর প্রজেক্ট আছে, আমরাও 21টা খাল নিয়ে আমরা কাজ করছি। পাশাপাশি ধরেন গণসচেতনতা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। জলাবদ্ধতার প্রকল্পের অধীনে 36টি খাল সিডিএ ও 21টি খালের কাজ করছে সিটি কর্পোরেশন। কেউ দুর্নীতি করলে শাস্তির পক্ষে সিডিএ। অবশ্যই কর্মকর্তাদের এগুলো শাস্তি হওয়া উচিত। যারা এটা নিয়ে কাজ করেছিল, যারা ব্যর্থ, যাদের অনেক দিন লেগেছিল, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। হঠকারিতা ও ফ্যাসিবাদ কারোর জন্য কল্যাণকর নয়, এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও বলেন, জাতি যেন জুলাই অভ্যুত্থান থেকে শিক্ষা নেয়, কেউ যেন ভবিষ্যতে একই পথে পা না বাড়ায়, সেই ব্যাপারেও সতর্ক করেন। জামায়াতের সাবেক এমপি হাফেজা আসমা খাতুন স্মরণে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুম, খুন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে গণমিছিল সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। শুক্রবার রাজধানীর মগবাজারে সাবেক এমপি হাফেজা আসমা খাতুন স্মরণে দোয়া মাহফিলের আয়োজন ছিল। এতে যোগ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল সহ সিনিয়র নেতারা। এই পরিবার থেকে, এই আম্মা থেকে আমরা যেন দিনের প্রেরণা, উৎসাহ গ্রহণ করি। অনুষ্ঠানে জামাতের আমির বলেন, বিগত সময়ে জুলুমের পর্বত জামাতের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল। পরিস্থিতি এমন ছিল যে নিজের মা ও বাবার জানাজার নামাজেও অংশ নিতে পারেননি অনেকে। জুলুমের মহাপর্বত আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না, সবার সাথে দোয়ায় শরীক হতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। এ সময় তিনি আরো বলেন, জাতি যেন জুলাই অভ্যুত্থান থেকে শিক্ষা নেয়, কেউ যেন ভবিষ্যতে একই পথে পা না বাড়ায়। হঠকারিতা, ফ্যাসিজম কারোর জন্যই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি, একই পথে আর যেন কেউ পা না বাড়ায়।
এদিকে জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে এই মিছিল আয়োজন করে ঢাকা মহানগর ছাত্র শিবির। সরকারকে আহ্বান জানাই, আপনারা সময় ক্ষেপণ করবেন না। আপনাদেরকে এখানে বসানো হয়েছে এ ছাত্র জনতার গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য। আমাদের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে কর্মী পর্যন্ত যে নির্যাতন সয়ে যেতে হয়েছে, আমরা কোনোভাবে এরপরও ছেড়ে দিই নাই, সামনেও কাউকে আমরা ছাড়বো না যদি আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চায়। মিছিলটি মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে আশপাশের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের গুম খুন সহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে গণমিছিল করেছে ছাত্র শিবির। দুপুরে জুমার নামাজের পর রাজশাহীতে মিছিলের আয়োজন করে মহানগর ছাত্র শিবির। জুলাই অভ্যুত্থানের 6 মাস পেরিয়ে গেলেও ছাত্র জনতার হত্যাকারীদের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এদিকে রংপুর মহানগরীর কাঁচারি বাজার এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল। পরে শাপলা চত্বরে সমাবেশে ফ্যাসিস্ট সরকারের সকল অপরাধ এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানান বক্তারা। বরিশালেও জুমার নামাজের পর মিছিল বের করে মহানগর শাখা ছাত্র শিবিরের নেতাকর্মীরা। নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাংলার মাটিতে আর কোনো স্বৈরাচার স্থান পাবে না। নতুনভাবে কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে চাইলে তাদেরও প্রতিহত করা হবে। আওয়ামী লীগ সরকারের গুম খুন সহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে চট্টগ্রামে গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। দুপুরে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বেরিয়ে গণমিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণকারী এবং হুকুমদাতা সহ সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান শিবির নেতারা। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার গত 6 মাসেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেন তারা। এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতে পাই না। আমরা আপনাদেরকে ক্ষমতার মসনদে বসে থাকার জন্য পাঠাই নাই। যদি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে না পারেন তাহলে ক্ষমতা থেকে ছেড়ে চলে যান। গতকাল সকালবেলা যে মিছিল হয়েছে এখনো পর্যন্ত কেন তারা গ্রেফতার হয়নি? আপনারা যে অপকর্ম করেছেন এই অপকর্মের জন্য বাংলাদেশের 16 কোটি মানুষ থেকে ক্ষমা চাইতে হবে। একই দাবিতে কক্সবাজারের কালুর দোকান এলাকা থেকে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে লালদিঘি পাড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দাবি করেন, অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে ছদ্মবেশে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আওয়ামী লীগ। এছাড়া ছাত্র শিবিরের নেতাকর্মীরা হাশিমিয়া কামিল মাদ্রাসার সামনে থেকে মিছিল বের করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জুলাই আগস্ট গণহত্যার দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার দাবি জানান। শুধু বিএনপি নয়, দেশের মানুষও দ্রুত নির্বাচন চায়, এই মন্তব্য করেছেন সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম। পুরানা পল্টনের সাপ্তাহিক একতা পত্রিকা আয়োজনে ছিল সেমিনার। সেখানে বক্তারা বলেন, সংবিধান সংশোধন হতেই পারে, কিন্তু যৌক্তিক কারণ থাকা উচিত। কর বৃদ্ধি করে গরিবদের উপর আর চাপ না বাড়ানোর আহ্বান জানান তারা। জুলাই আন্দোলন আর সরকার নিয়েও নানা মত উঠে আসে। আলোচনায় বামপন্থী কয়েকটি দলের নেতা অংশ নেন। তারাও দ্রুত নির্বাচনের তাগিদ দেন। দেশের বামপন্থী দলগুলোকে জোট করার আহ্বান জানান বক্তারা। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি না মানা পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চলবে, এমনটা জানিয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর তিতুমীর কলেজের বেশ কিছু শিক্ষার্থী তাদের দাবির পক্ষে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল বের করে। মিছিলটি মহাখালীর আমতলী মোড়ে আসলে সেখানে 5 মিনিটের জন্য মহাখালীর দুপাশের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এর আগে সকালে তৃতীয় দিনের মতো অনশনে বসে কিছু শিক্ষার্থী এতে অসুস্থ হয়ে পড়ে 6 জন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে পরবর্তীতে তারা আবারও যোগ দেয় অনশনে। আমরণ অনশন করতে গিয়ে অপ্রীতিকর কিছু হলে তার দায় অবশ্যই সরকারকে নিতে হবে, জানান অনশনকারী শিক্ষার্থীরা। সে যদি অসুস্থ হয়ে যায়, তার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, তাহলে এর জন্য রাষ্ট্রকে
দায়ভার নিতে হবে। অনশনই হচ্ছে সর্বশেষ কর্মসূচি এবং রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা অনশনে থাকবো আর কি। বুধবার থেকে অনশন কর্মসূচিতে আছে এবং আজকে সারাদিন আমরা অনশনে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে। 5 জনটা যখন আমরা গণ অনশনের ডাক দিই তখন সেটা 12 জনে যেয়ে থেকে এখন 12 জন আমরা অনশনে আসছি, আর বাকিরা আমাদের সমর্থন করার জন্য আমাদের সাথে আছে সমর্থক হিসেবে বা অবস্থানকারী হিসেবে। 5 জেলায় সড়কে ঝরল 11 প্রাণ। এর মধ্যে রংপুরে আলাদা দুর্ঘটনায় নিহত হয়েছেন 5 জন। কুষ্টিয়া ও ময়মনসিংহে মারা গেছে 2 বন্ধু সহ 4 জন। পুলিশ বলছে সকালের কুয়াশা ও বেপরোয়া গতির কারণেই এসব দুর্ঘটনা। এ সময় আহত হয় বেশ কয়েকজন। নিহতদের পরিবারে থামছে না আহাজারি। যাত্রী নিয়ে এই সিএনজিটি কুষ্টিয়া থেকে যাচ্ছিল ভেড়ামারায়। রানাখড়িয়া ঘোড়ামারা এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবাহী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন এক নারীসহ 2 যাত্রী। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। রংপুরের সাতমাথা এলাকায় ট্রাক বাসের সংঘর্ষ হয়। পরে সেই ট্রাকটি ধাক্কা দেয় পেছনে থাকা মাহিন্দ্রায়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার 3 যাত্রী মারা যান। এছাড়া রংপুরের নিজবেদগঞ্জ ও পীরগঞ্জে সড়কে ঝরেছে 2 প্রাণ। উলিপুর থেকে রংপুরে আসার পথে উনি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। মারা দিয়েছে, পরে স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী গাড়ি চাপা দিয়ে চলে গেছে। ময়মনসিংহে ঘুরতে বেরিয়ে ফেরা হলো না মোটরসাইকেল আরোহী 2 বন্ধুর। শহরের জিগাতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় আবির ও মেহেদি। পরিবারে বইছে শোকের মাতম। এছাড়া চাঁদপুর, টাঙ্গাইল সহ কয়েকটি স্থানেও সড়ক দুর্ঘটনা হয়েছে। এতে নিহত হয়েছেন কয়েকজন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। আউটসোর্সিং কর্মচারীদের বৈষম্য দূর করতে সরকারের কাছে সুপারিশ করা হচ্ছে, এমনটা জানালেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে ছিল এক সেমিনার। আলোচনায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম আকাশ বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে বৈষম্যহীন সমাজ তৈরি করতে। সরকারের দায়িত্ব আউটসোর্সিং কর্মচারীদের বৈষম্যগুলো দূর করা। শ্রম সংস্কার কমিশনের সুপারিশমালা দেখার অপেক্ষায় রয়েছেন, এমনটা জানান সাংবাদিক মাসুদ কামাল। সেমিনারে আউটসোর্সিং কর্মচারীরাও বৈষম্য দূর করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। আমাদের প্রথম দায়বদ্ধতা হচ্ছে আপনাদের কাছে, যাদের কাছ থেকে আমরা মতামত নিচ্ছি, যে যাদের বৈষম্য দূর করার সুপারিশ করার জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব এবং আমরা চেষ্টা করছি যাতে অ্যাটলিস্ট মতামতের প্রতিফলন ঘটানোর ক্ষেত্রে কোনো ব্যত্যয় না হয়। মধ্যস্বত্বভোগী থাকবে না, তাহলে অন্তত আমরা বুঝবো যে এই সরকার যেই দাবি করছে যে আমরা বৈষম্য কমানোর সরকার, তারা অন্তত একটা ক্ষেত্রে সেইটা করে দেখালো। দেখতে চাই যে ওনারা কি রিপোর্টটা দেন এই ব্যাপারে, সেই রিপোর্টটা আমি দেখতে চাই, এবং সেটা যদি উল্টাপাল্টা হয় আপনারা সেই রিপোর্টটা নিয়ে আন্দোলন করেন। তোমরা কি রিপোর্ট দিলা? দেশে শ্রমিকদের কোনো ন্যায্য মজুরি কাঠামো নেই, এটা নিশ্চিতে শ্রমিকের আইনি স্বীকৃতি দরকার মনে করেন শ্রমিক নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিকদের এক সমাবেশে কথা বলেন নেতারা। বলেন, দেশি মজুরির বৈষম্য ভাঙতে হবে। এটা করা না গেলে শ্রমিক তার প্রাপ্য কখনো বুঝে পাবে না। আরও বলেন, দেশের অনেক মানুষের যে কোনো একটা চাকরি হলেই হলো, এ কারণে মজুরি নিয়ে দর কষাকষির সুযোগ থাকে না। সেই সুযোগেই শ্রমিকের ন্যায্য প্রাপ্যতা থেকে বঞ্চিত করেন মালিকরা। তোলেন সেই অভিযোগ। শ্রমিকের ন্যায্য অধিকার বঞ্চিত করে দেশ সামনে এগিয়ে যেতে পারবে না মন্তব্য করেন নেতারা। শ্রমিকদের ন্যায্য মজুরি, ন্যায্য আইন, মর্যাদাপূর্ণ মজুরি, মর্যাদাপূর্ণ আইন পেতে হলে আমাদের আইনি স্বীকৃতি পেতে হবে। বৈষম্য ভাঙতে হয়, তাহলে বাংলাদেশের শ্রমজীবী মানুষের মজুরির বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। জুলাই গণহত্যা নিয়ে ষড়যন্ত্র এবং গণহত্যায় জড়িত পুলিশদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ সদর দপ্তরের উদ্দেশ্যে জুলাই যাত্রা কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। বিকেলে শাহবাগ থানার সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ছাত্র জনতা ধরে
নিয়ে নির্মম নির্যাতন করেছে। প্রকাশ্যে গুলি ছুড়ে হত্যা করেছে ছাত্র জনতাকে, কিন্তু দায়ী পুলিশ সদস্যদের এখনো গ্রেপ্তার করেনি। বক্তারা বলেন, অপরাধীদের গ্রেপ্তারে গড়িমসি করা হচ্ছে, শুধু পোশাক বদলে পুলিশের ফ্যাসিবাদী আচরণ মুছে যাবে না। পরে মিছিল নিয়ে পুলিশ সদর দপ্তরের দিকে জুলাই যাত্রা শুরু করে সংগঠনের নেতাকর্মীরা। আমরা সুনির্দিষ্ট 5 দফা নিয়ে এসেছি। আমরা কোনো সংঘাত চাই না। যেই পুলিশ প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে, হত্যা করে দিব বলেছে, গুলি করেছে, তাদেরকে ধরার জন্য এখন পুলিশ আমাদের কাছে ঠিকানা চাচ্ছে। আমরা অত্যন্ত লজ্জা পাচ্ছি তাদের উপর। দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। শনিবার বিকেলে বইমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রকাশক, লেখকরা। মেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার জানান, প্রতিবারের মতো এবারও থাকবে বাড়তি নিরাপত্তা। ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও বিশেষ নির্দেশনা থাকছে। বছর ঘুরে বাঙালির প্রাণের উৎসবের উপলক্ষ হয়ে আবারও এসেছে অমর একুশে বইমেলা। মেলা ঘিরে লেখক, প্রকাশক ও পাঠকদের মধ্যে যোগ হয়েছে বাড়তি আগ্রহ। এবারের মেলায় 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্যাভিলিয়ন থাকবে 37টি। শেষ মুহূর্তে স্টল সাজাতে ব্যস্ত সময় পার করছেন প্রকাশক ও স্টল কর্মীরা। এবার হচ্ছে আমাদের যে বেস্ট একটা বই আছে সেই থিমে আসলে আমরা স্টলটাকে সাজাচ্ছি। আর অলমোস্ট শেষ আমাদের নতুন বই 100+ আমাদের 80% বই চলে আসছে। বইমেলা নিয়ে আমরা প্রায় 99%ই প্রস্তুত। আমাদের বেশ কিছু নতুন বই যেগুলো আসার সেগুলো চলেই এসেছে প্রায়, আর কিছু বই আছে যেগুলো হয়তোবা 2-1 দিনের মধ্যেই চলে আসবে। পলিটিক্যাল পটে নতুন পরিবর্তন হচ্ছে, তো জিয়াউর রহমান আরও এরকম নতুন যে যাদের বই আমরা আগে পড়ি না, এরকম অনেক নতুন নতুন বই বের হচ্ছে। মেলা ঘিরে কোনো শঙ্কা নেই বলছে প্রকাশনীগুলো। সবকিছু শেষ পর্যন্ত নির্বিঘ্ন হবে আশা তাদের। ব্যবস্থাপনা অন্য বছরের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। মেলায় অন্যান্য যে আমাদের অন্যান্য বছর যে হুমকিগুলো থাকে সেরকম কোনো কিছুই আমরা অনুভব করছি না এবছর। নিরাপত্তার কোনো ঘাটতি দেখতেছি না, সমস্যা হচ্ছে না। নিরাপত্তার কোনো সংশয় নেই, আমরা আগের মতোই, আগেও যেভাবে মেলা করছি এইভাবে আমাদের প্রস্তুতি আগের মতোই। বইমেলার নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব সহ কাজ করছে গোয়েন্দা বাহিনীর সদস্যরা। ডিএমপি কমিশনার জানালেন, কর্মসূচির নামে কেউ পরিবেশ বিঘ্নিত করতে চাইলে প্রতিহত করা হবে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তারা বন্দী আছে। আর তারা যদি এরকম কোনো অ্যাটেম্প্ট নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব। তবে আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। ছোটোখাটো দাবি দেওয়া নিয়ে আপনারা রাস্তাটা দয়া করে বন্ধ করবেন না। আপনারা ফুটপাতে থাকেন, ফুটপাতে থেকে দাবি দেওয়া আদায় করেন, বলেন, মানববন্ধন করেন ফুটপাতে। বইমেলা ঘিরে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা, দেয়া হয়েছে বিশেষ নির্দেশনাও। দোয়েল চত্বর ক্রসিং এই রোডটা মাসব্যাপী 24 ঘন্টা বন্ধ থাকবে না। এই রোডটা বন্ধ থাকবে মূলত মেলা চলাকালীন সময়ে। টিএসসি যে মেইন গেট, 1 নম্বর গেট দিয়ে মেলা ঢুকবে, এর আশেপাশে পুরো এলাকা রিক্সা পার্কিং মুক্ত, গাড়ি পার্কিং মুক্ত এবং হকার মুক্ত রাখা হবে। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে মেলা। রাত 8:30টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিনে শিশুদের জন্য প্রতি শুক্র ও শনিবার থাকবে শিশু প্রহর। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই এই প্রাঙ্গণ মুখরিত হবে বইপ্রেমীদের ভিড়ে। প্রকাশকদের আশা, সব সংকট কাটিয়ে বইমেলা হয়ে উঠবে প্রাণবন্ত, হবে পাঠক লেখকের মিলনের উপলক্ষ। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিনেও ব্যাপক ক্রেতা সমাগম। বিকেলের পর থেকে ক্রেতাদের উপস্থিতিতে জমে ওঠে বেচাকেনা। বিক্রেতারা বলছেন, শেষ দিনে বেচা বিক্রি বাড়লেও লাভের পরিমাণ খুবই কম। পণ্য ফিরিয়ে নেওয়ার খরচ বিবেচনায় কেনা দামে পণ্য ছেড়ে দিচ্ছেন তারা। এর আগে বিকেলে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সেখানে তিনি বলেন, ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধি, পণ্যের বৈচিত্র্য আনা ও ব্যবসায়ের খরচ কমাতে মনোযোগী হতে হবে। এদিকে বাণিজ্য মেলায় প্রথম পুরস্কার পেয়েছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস সহ বিভিন্ন ক্যাটাগরির 22 প্রতিষ্ঠান। দ্বিতীয় পুরস্কার পেয়েছে 16 এবং তৃতীয় পুরস্কার পেয়েছে 13টি প্রতিষ্ঠান। শেষ দিনের মেলা চলবে রাত 10টা পর্যন্ত।
প্রথম দিক দিয়ে ওরকম কাস্টমার পাই নাই, কিন্তু শেষে মোটামুটি ভালো কাস্টমার চাপতেছে, বাট আমাদের সময় নাই। এবার ব্যবসা ভালো হয় নাই, আমরা ওরকম সেল করতে পারি নাই। আমরা যেরকম আশা করেছিলাম এর আগের বছর যেরকম মেলা করেছিলাম ওই রকম আমরা ফিডব্যাক পাইনি। লাস্ট একটু বেচাকেনিটা বাড়ছে। কম্পিটিটিভ সক্ষমতা যদি আমরা সৃষ্টি করতে না পারি তাহলে আমরা ভবিষ্যতে খুব একটা দুর্যোগময় সময়ে পড়তে পারি। সো এই সুযোগে আমি ব্যবসায়ীদেরকে জানাতে চাই যে আপনারা নিজেদের সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে, এফিসিয়েন্সি বৃদ্ধি করার ক্ষেত্রে সার্বিকভাবে মনোযোগী হন। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইগলু আইসক্রিমের কর্মীদের হামলায় আহত হয়েছেন যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদিন জয়। হট্টগোলের সংবাদ সংগ্রহের এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে তার উপর হামলা চালানো হয়। এ ঘটনায় আহত হন এক নারী নিরাপত্তা কর্মীও। পুলিশ বলছে ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে তারা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইগলু আইসক্রিমের প্যাভিলিয়নের সামনে এভাবেই মারধরের শিকার হন যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদিন জয়। প্রত্যক্ষদর্শীরা জানায় মেলায় প্রবেশের জন্য আলাদা পাস থাকে প্যাভিলিয়ন ও সাধারণ স্টল কর্মীদের। তবে সকালে পাস ছাড়াই মেলায় প্রবেশের চেষ্টা চালায় ইগলুর কয়েকজন কর্মী। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। এ নিয়ে কথা কাটাকাটির জেরে এক নারী নিরাপত্তা কর্মীকে মারধর করে ইগলুর কিছু কর্মী। সেই হট্টগোলের ফুটেজ ধারণ করতে গিয়েই কর্মীদের রোষানলে পড়েন যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদিন জয়। মোবাইল ও মাইক্রোফোন কেড়ে নেওয়ার পাশাপাশি 20 থেকে 25 জন মিলে মারধর করে তাকে। পরে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। উনি হচ্ছে আপনার সাংবাদিক মানুষ, ভিডিও করা হচ্ছে ওনার কাজ, তো উনি ফোন দিয়ে ভিডিও করছে। এই ভিডিওটা কেন করলো, মানে ওই মেয়ে এই জন্য ক্ষিপ্ত হয়ে ওনার উপর আক্রমণ করছে। ভিডিও তো করতেই পারে, তারা ভিডিও করবে না, তারা সাংবাদিক, তারা দুই পক্ষের কথা শুনবে, তাদের উপরে মনে করেন ক্ষিপ্ত হয়েছে। এগুলো তো ভালো না। মোবাইল নিয়ে যায়। নিরাপত্তা প্রহরী যারা রয়েছে, যারা তাদের সাথে ইগলুর লোকজনদের মারামারি হচ্ছে এবং একটা মেয়েকে 10-12 জনে মারছে। আমার উপর অতর্কিত হামলা করে এবং আমাকে পিটাইয়া গুরুতর জখম করছে। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের হেফাজতে নিতে গেলেও বাধা দেয় ইগলুর কর্মীরা। উনি আমাদের রূপগঞ্জেরই প্রতিনিধি, আমরা ওনাকে খুব ভালোভাবে চিনি, খুব ভালো একজন সাংবাদিক। উনি অনাকাঙ্ক্ষিতভাবে আজকের ঘটনায় আহত হয়েছেন। আমরা বিষয়টা দেখছি, জানেন যে বাণিজ্য মেলা শেষ প্রান্তে আছে, অনেক লোকজন। বিষয়টা আমরা তদন্ত করছি এবং যাকে আমরা দোষী পাবো এই ঘটনায় অবশ্যই তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও গণমাধ্যম সংগঠন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দেশের 40 লাখের একটি বৃহৎ জনগোষ্ঠীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক যে বাংলাদেশের কথা বলা হচ্ছে তা বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত গণসমাবেশে এসব মন্তব্য করেন তারা। সমাবেশে এনসিটিভির সামনে হামলার ঘটনায় বিচার সহ 12 দফা দাবি তুলে ধরা হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। বক্তারা বলেন, আদিবাসী ও আদি বাসিন্দা এক বিষয় নয়, তাই এই বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানানো হয় সমাবেশে। কিভাবে একদিনে আন্দোলন করে এই শব্দটা তারা বাতিল করার জন্য বাধ্য করেছে এনসিটিভি বোর্ডের কাছে, তাই আমরা ধিক্কার জানাই। রাষ্ট্র যদি আমাদের কথা না শুনে, রাষ্ট্রের ইন্ধনে যদি আমাদেরকে মারধর করা হয়, রাষ্ট্রের ইন্ধনে যদি আমরা ষড়যন্ত্র করা হয়, তাহলে আমরা কোথায় যাব? যারা আদিবাসী হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে চায়, যারা আদিবাসী হিসেবে নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে দাবিয়ে রাখা, দমন করে রাখা বাংলাদেশের কোনোখানে কখনোই সম্ভব ছিল না, হবে না, ভবিষ্যতে হবে না। প্রয়োজন বোধে আর একবার সশস্ত্র আন্দোলন হতে পারে বন্ধুরা আমার। সুতরাং এই দেশ বাংলাদেশ, এই দেশ সকলের, এই দেশ সকল জাতির। মিয়ানমারে আরও 6 মাস বাড়ানো হলো জরুরি অবস্থার মেয়াদ। শুক্রবার এই তথ্য নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সেনা অভ্যুত্থানের 4 বছর পূর্তির একদিন আগেই জরুরি অবস্থার মেয়াদ বাড়ালো জান্তা। দাবি নির্বাচন আয়োজন নির্বিঘ্ন করতে এই পদক্ষেপ। গৃহযুদ্ধে জর্জরিত দেশটিতে চলতি বছরে নির্বাচন হবার কথা। বিরোধীদের অভিযোগ, নির্বাচনের মাধ্যমে অনুগতদের ক্ষমতায় এনে অবস্থান পাকাপোক্ত করার পায়তারা করছে সামরিক সরকার। দেশটির বিভিন্ন এলাকায় বিদ্রোহীদের নজিরবিহীন উত্থানে বেশ চাপে জান্তা।
দর্শক, এই মুহূর্তে কথা বলছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আমরা যাচ্ছি সেখানে। আমাদের লাঞ্চ করেছি 15-20 মিনিট ধরে। এই 15-20 মিনিটই আমাদের লাঞ্চ মিটিং এর মূল আলোচনার বিষয় ছিল নারায়ণগঞ্জে যে ঘটনা ঘটেছে এটা আর ঘটতে পারবে না, এবং আমাদেরকে আমাদের বাউল শিল্পীদের পাশে দাঁড়াতে হবে, আমাদের মাজারগুলোর পাশে দাঁড়াতে হবে। এই আলোচনাটা আমরা সেখানে করেছি। গতকালকে আমাদের ক্যাবিনেটে একটা মিটিং ছিল, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সভাপতি সে মিটিং হয়। সেই মিটিং এ দীর্ঘক্ষণ আমাদের আলোচনা হয়েছে এবং সেখানে একই কথা হয়েছে যে আমরা আমাদের সরকারি চ্যানেলে এই বার্তাটা আবার পাঠিয়ে দিতে হবে যে এই ঘটনার জন্য একটাও না ঘটে। কিন্তু ঘটনা ঘটবে, কারণ আপনি জানেন সব দেশেই কিছু না কিছু মানুষ থাকে যারা অপরাধ প্রবণ। তাহলে ঘটনা ঘটলে আমাদের কি করতে হবে? আমাদের সাথে সাথে ব্যবস্থা নিতে হবে, যে কাজটা হচ্ছে আমাদের দায়িত্ব। বাউল শিল্পী এবং মাজারের ব্যাপারে, বাউল শিল্পীদের ব্যাপারে আমরা যেহেতু একটা সংগঠন আছে, আমরা ওনাদের প্রতি অনুরোধ থাকে যে আপনাদের কোথাও এরকম একটা ঘটনা ঘটলো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওনারা জানেন, আপনাদেরকে আমলাতান্ত্রিক অনেকগুলো দেয়াল পার হয়ে আসতে হবে না, আমাকে সরাসরি মেসেজ পাঠাবেন, আমি সরাসরি সেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন করল অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা একসাথে অংশ নেন। ছিল 100 মিটার স্প্রিন্ট, রিলে রেস সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রাক্তন ক্রিকেটার ও আন্তর্জাতিক ধারাভাষ্যকার ASM রকিবুল হাসান, যিনি তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনু। এছাড়া স্কুলের সিইও মোহাম্মদ আবু কায়েস জাহাদি ও পরিচালক তুবা আর বাবু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্কুলের শিক্ষার্থীদের জন্য দিনটি ছিল আনন্দময়। খেলাধুলার মাধ্যমে স্কুলের ঐক্য ও চেতনা উদযাপন করা হয়। সুস্বাস্থ্যের জন্য ম্যারাথন স্লোগানে প্রথমবার নোয়াখালীতে হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের সোনাপুর 0 পয়েন্ট থেকে শুরু হয় দৌড়। অংশ নেন বিভিন্ন বয়সী 2 শতাধিক নারী পুরুষ। শহীদ ভুলু স্টেডিয়ামে শেষ হয় 7 কিলোমিটার দৌড়। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও মেডেল প্রদান করা হয়। এছাড়া প্রথম 10 জনের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে গণমাধ্যম কর্মী মোতাসিম বিল্লাহ সবুজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার অন্যতম সমন্বয়ক সহ অনেকে উপস্থিত ছিলেন। শীতার্ত অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে কুমিল্লা 87। 1987 সালে SSC পাশ করা সহপাঠীদের নিয়ে গঠিত এই বন্ধু সংগঠন বৃহস্পতিবার গভীর রাতে কুমিল্লা শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় সংগঠনটির পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। 5 শতাধিক মানুষ পান সহায়তা। কুমিল্লা 87 বন্ধু শামসুদ্দিন দিদার, আব্দুল সাত্তার, সৈয়দ ফারুক, টিপু সুলতানের তত্ত্বাবধানে এসব কম্বল বিতরণ করা হয়। রাত 3টা থেকে ভোর 5টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়ক, পার্ক, বাস টার্মিনাল এবং কুমিল্লা রেলওয়ে স্টেশনে ঘুরে কম্বল বিতরণ করেন তারা। আয়োজকরা জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব। যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে শুরু হয়েছে বাজার ধামাকা ক্যাম্পেইন। মাছ, মাংস, শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যে থাকছে বিশেষ অফার। সেরা দামের নিশ্চয়তা এবং গ্রাহককে সর্বোচ্চ সেবা দিতে বছরের সেরা অফার নিয়ে শুরু হলো এই ক্যাম্পেইন, যেখানে মাছ, মাংস, সবজিতে থাকছে বিশেষ মূল্য ছাড়। এছাড়া ক্রেতাদের জন্য দেশি পণ্যের পাশাপাশি বিদেশি পণ্যের বিশাল সমাহার নিয়ে এসেছে হোলসেল ক্লাব, যেখানে মানসম্পন্ন পণ্য পাওয়া যাচ্ছে বাজারের সেরা দামে। সম্প্রতি মালয়েশিয়া ও চীন থেকে নতুনভাবে আমদানিকৃত বিপুল সংখ্যক পণ্য যুক্ত হয়েছে হোলসেল ক্লাবের সংগ্রহে। 8 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। এই ছিল আজকের সব খবরের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।